দিন দিন কঠিনে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি, বেসরকারি আর উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। শুরুতে আমরা একটু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আলোচনা করতে চাই। আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশ বিমান বাহিনী তাদের কয়েকটি করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি নিয়ে আমরা একটু দেখতে চাই। সেটি হচ্ছে যে কোর্সগুলোতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তা হচ্ছে অফিসার ক্যাডেট, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এটিসি, ADDWCTC, ফিন্যান্স এবং মেটিওরোলজি শাখায় তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বয়সটা যদি আমরা একটু দেখি, সেটা 23 জুন 2025 তারিখের মধ্যে 20 থেকে 30 বছর হতে হবে। বৈবাহিক অবস্থা হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত উভয়ই কিন্তু আবেদন করতে পারে। শারীরিক যোগ্যতা হচ্ছে পুরুষের উচ্চতা কমপক্ষে 64 ইঞ্চি, নারীর ক্ষেত্রে হচ্ছে কমপক্ষে 62 ইঞ্চি। বেতন যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে প্রশিক্ষণকালীন বেতন, যেটি আসলে তারা যে 2 বছরের ট্রেনিং থাকবে, সেই ট্রেনিং হচ্ছে 10,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে তাদের যে নিজ নিজ পদবি আছে, সেই পদবি অনুযায়ী কিন্তু সরকারি যে গ্রেড রয়েছে, সেই গ্রেড অনুযায়ী তারা বেতন পাবে। আবেদনের শেষ সময় হচ্ছে 9 মার্চ 2025। আরেকটু জিনিস দেখতে চাই, সেটি হচ্ছে যে পরীক্ষার তারিখ ও সময়টা হচ্ছে 10, 11, 17, 18 ফেব্রুয়ারি 2025 সালে তাদের যে পরীক্ষা হবে, এবং সেটি হচ্ছে 2, 5, 9 এবং 12 মার্চ। এই 4-8 দিন হচ্ছে তাদের সকাল 8টায় কিন্তু তাদের পরীক্ষায় হবে। সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর যে অফিস রয়েছে, সেখানে তাদের পরীক্ষা হবে। আমরা একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে স্ট্যান্ডার্ড ব্যাংক রয়েছে, যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে স্ট্যান্ডার্ড ব্যাংক PLC প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারা তাদের হেড অফ অ্যান্টি মানি লন্ডারিং সেই পদটির জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে তাদের মাস্টার্স কমপ্লিট চেয়েছে, অভিজ্ঞতা হচ্ছে 16 বছরের অভিজ্ঞতা চেয়েছে তারা, অর্থাৎ এটি একটি সিনিয়র পোস্টের জব। শারীরিক যোগ্যতা হচ্ছে, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, এবং বয়স যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে যে 48 বছর হতে হবে। এই বয়সের পরে আপনি আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে, তবে সম্ভবত সেটি ঢাকাতেই হওয়ার কথা। এবং আগ্রহী যারা রয়েছেন তারা হচ্ছে career@standardbankbd.com এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 6 ফেব্রুয়ারি 2025। আমরা একটি ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি, তারা তাদের সিনিয়র লেকচারার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই সিনিয়র লেকচারার পদের জন্য আসলে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কী কী তারা চাচ্ছে, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সেটি শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে সর্বনিম্ন মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। বেতন আলোচনা সাপেক্ষে। বয়স হচ্ছে নির্ধারিত নয়। কর্মস্থল হচ্ছে ঢাকা যে ব্র্যাকের অফিস রয়েছে সেখানে, ব্র্যাক ইউনিভার্সিটির যে বিল্ডিং রয়েছে সেখানে। এবং আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা ব্র্যাক ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার নামে একটা অপশন, সেই ক্যারিয়ারে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025। দর্শক, চাকরি বাজার থেকে আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাওয়া, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা একটি ব্যাংকের হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল রয়েছে, তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে ইসলামী ব্যাংক হাসপাতাল রয়েছে, সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের আন্ডারে, আর পদের নাম হচ্ছে সহকারী অফিসার, যেটি মার্কেটিং বিভাগের অধীনে। এবং শিক্ষাগত যোগ্যতা আমরা যদি একটু দেখি, সেটি হচ্ছে BBA এবং MBA দুটি থাকতে হবে, অথবা তার সমমান, অর্থাৎ অনার্স মাস্টার্স থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে প্রযোজ্য নয়, তবে হাসপাতালে মার্কেটিং বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক, অর্থাৎ অস্থায়ী চাকরিটা, এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। বয়স 5 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে সর্বোচ্চ 32 বছর থাকতে হবে, এরপরে আবেদন করতে পারবেন না। এবং কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে। আগ্রহীরা ইসলামী ব্যাংক হসপিটালের মাধ্যমে যে অনলাইন আছে, সেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025। আমরা একটি NGO নিয়ে আলোচনা করছি, অর্থাৎ হচ্ছে যে উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের নিয়ে আলোচনা করব। ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান রয়েছে আশা, তারা তাদের যেই ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে কয়টি NGO রয়েছে তাদের মধ্যে আশা অন্যতম, এবং পদের নাম হচ্ছে
ম্যানেজমেন্ট ট্রেনি, যেটি তাদের বিভাগের নাম হচ্ছে প্রোগ্রাম বিভাগের যে ম্যানেজমেন্ট ট্রেনি, সেই হিসাবে কিন্তু তারা ট্রেনি ম্যানেজমেন্ট চেয়েছেন। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে MBA অথবা মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, তবে স্পেসিফিকলি তারা কয়েকটি সাবজেক্ট দিয়ে দিয়েছে, সেটি হচ্ছে ইকোনমিক্স, ডেভেলপমেন্ট স্টাডিজ এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ যেহেতু এটি একটি NGO, সেহেতু উন্নয়নমূলক সংস্থা কাজের জন্য এই 3টি সাবজেক্টকে তারা প্রাধান্য দিয়েছে। অভিজ্ঞতা হচ্ছে এক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ অনভিজ্ঞরাও এখানে আবেদন করতে পারবে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, বেতন হচ্ছে 57,900 টাকা এবং বয়স হচ্ছে 34 বছর। কর্মস্থল হচ্ছে আসার যতগুলো শাখা রয়েছে বাংলাদেশে, সেটি যে কোনো একটিতে, এবং আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা আশায়ের মাধ্যমে আবেদন করতে পারবে। অর্থাৎ আশার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ক্যারিয়ার অপশানে গিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে তারপর কিন্তু আপনাকে আবেদন করতে হবে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 31 জানুয়ারি 2025। দর্শক, আমরা চাকরি বাজার থেকে আরও একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন চাকরির বাজার। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি সপ্তাহে আমাদের সাথে একজন কর্পোরেট অতিথি উপস্থিত থাকেন, যিনি আমাদের চাকরির বাজারও বিভিন্ন কর্পোরেট টিপস দিয়ে থাকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হাসান হাবিবুর রহমান, হেড অফ কর্পোরেট HR, পুবানি গ্রুপ। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ভাইয়া, আমরা একটু আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা দেখলাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় কিংবা তার পরবর্তী 1-2 মাস সকল চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বন্ধ ছিল, রিটেন এক্সামগুলো বন্ধ ছিল, বেসরকারি চাকরির ক্ষেত্রে আমরা দেখলাম। এখন আসলে চাকরির বাজারে কী অবস্থা? আমরা কি কিছুটা ফ্লো আসছে? কারেন্ট সিচুয়েশনে চাকরির বাজারটা এখন রেগুলারাইজ হয়ে গেছে, যেটা 2-1 মাস স্টাক ছিল। বাট কারেন্টলি অনেক চাকরি মার্কেটে আসে, অ্যাডভার্টাইজমেন্টগুলো হচ্ছে বিডি জবস, লিঙ্কডইন অথবা সোশ্যাল মিডিয়াতে জব আসতেছে। বাট যেই চাকরির বাজারে যে প্রবলেমটা আমরা ফেস করি, রাইট ক্যান্ডিডেট পাওয়া, ওকে, যে সিলেকশন প্যানেল থেকে রাইট ক্যান্ডিডেটটা চুজ করে নিয়ে আসা, তো ওইখানে একটু গ্যাপ আছে, যেটা আমরা প্রায় সময় এটা ফেস করি ফ্রম HR পার্সপেক্টিভ। এই গ্যাপটা আসলে কেন থাকে? আমরা অনেকেই বলতে দেখি যে বাজারে চাকরির অভাব। তা আমরা দেখি যে প্রচুর চাকরি আছে, এরকম একটা কথাও প্রচলন আছে যে বাজারে প্রচুর চাকরি আছে, কিন্তু আপনারা আসলে পারফেক্ট লোকটা পান না, কিংবা যাকে আপনাদের দরকার। এটা কেন? এটার পিছনে আসলে কারণটা কি? এটার সবচেয়ে বড় কারণ মনে হয় আমার কাছে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া যে গ্যাপটা আছে। আমাদের যে এডুকেশন সিস্টেম বা একটা ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্টের সাথে ইন্ডাস্ট্রি আমরা ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজের যে এডুকেশন সিস্টেম আমরা পড়াশোনা করতেছি, এখানে অনেকগুলো গ্যাপ থাকে। যেমন আমি যদি বলি, একটা এন্ট্রি লেভেলের স্টুডেন্ট, সে আসলে আমরা কি জাজ করি? ফার্স্টে তার জাজ করি হচ্ছে তার সেই হিউমিলিটি তার কতটুকু আছে। সেকেন্ডলি, তার অফিস ইটিকেট সে কতটুকু জানে, তার ইমেল ইটিকেটস কতটুকু জানে। তো এই ছোট ছোট স্কিলগুলোতে অনেক গ্যাপ থাকার কারণ হচ্ছে আমি ইউনিভার্সিটি লেভেলে বা স্কুল কলেজ লেভেলে এই টপিকগুলো নিয়ে খুব একটা বড় ডিসকাশন হয় না। বাট রিসেন্টলি যে ইউনিভার্সিটিগুলোতে ভালো গভর্নেন্স আছে, তারা হয়তো ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে গ্যাপটা আছে এটা কভার আপ করার জন্য অনেক প্রফেশনালদের ইনভাইট করতেছে, অ্যাজ এ গেস্ট লেকচারার তারা কাজ করতেছে। তো এই জায়গাতে হয়তো বাই দ্য টাইম এটা কমবে, বাট স্টিল আমরা স্ট্রাগল করতেছি যে আমার যে রিকোয়ারমেন্ট আমি অ্যাডভার্টাইজ করতেছি মার্কেটে, আমার অনেক প্রোফাইল আসতেছে ওই সেম পজিশনের জন্য, বাট রাইট ক্যান্ডিডেটটা আমরা পাচ্ছি না, জাস্ট এই স্কিল গ্যাপের কারণে। আচ্ছা, এই যে রাইট ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, এটার চাপটা কি বোথ অফ দ্য এন্ডেই হচ্ছে? মানে চাকরির বাজারেও হচ্ছে, কোম্পানিগুলোতেও কি এটার ইম্প্যাক্ট পড়তেছে? কোম্পানি সাফার্স এ লট নাওয়াডেজ। কারণ একটা কোম্পানি সবসময় চায় যখন একটা ক্যান্ডিডেটস বা একজন ইন্ডিভিজুয়ালকে আমরা হায়ার করি, তার কাছ থেকে এক্সপেকটেশন থাকে যে খুব শর্ট টাইমের মধ্যে সে তার কালচারের সাথে অ্যাডাপ্ট করে নেবে। বাট একটা ইন্ডাস্ট্রি সাফার করতেছে এই কারণে যে 6 মান্থ বা 1 ইয়ার তাকে ট্রেন আপ করতে হচ্ছে। এই ট্রেন আপ করার মেইন কারণটা হচ্ছে আমি যে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ওইখান থেকে প্রপার যে স্কিলগুলোর দরকার ছিল আমার জব করার জন্য, যে স্কিলগুলোর রিকোয়ারমেন্ট থাকে, এই স্কিলগুলো ইউনিভার্সিটি স্কুল কলেজ থেকে আসে না। এই না আসার কারণ হচ্ছে যে আমি শুরুতেই বলতেছিলাম যে ইন্ডাস্ট্রি এবং একাডেমি একটা হিউজ গ্যাপ থাকে। আমাদের যে সিলেবাস স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে, এই সিলেবাসের সাথে আমাদের যে ইন্ডাস্ট্রিতে এখন কারেন্টলি যে ট্রেন্ডগুলো চলতেছে, যে টেকনোলজি আমরা ইউজ করতেছি, বা যেই জবগুলো নতুনভাবে ক্রিয়েট হচ্ছে, এই জবগুলোর সাথে নতুন ক্রিয়েশনগুলোর সাথে এখানে অনেক বড় একটা পার্থক্য থাকে। হাবিব ভাই, একটা জিনিস জানতে চাচ্ছিলাম হাবিব ভাই, সেটা হচ্ছে যে
কর্পোরেট কোম্পানিগুলোরও কি উচিত আসলে এরকম ট্রেনিংয়ের ব্যবস্থা করে স্টুডেন্টদেরকে নিয়ে, কিংবা ইন্টার্নশিপ যখন সে করতেছে তখন এরকম ইন্টার্নশিপ যখন ট্রেনিং, মানে আপনার একটা ইউনিভার্সিটি থেকে যখন আমরা দেখি যে একসাথে 15 জন 20 জন ইন্টার্ন যাবে, তখন কি কর্পোরেটগুলোরও উচিত এখন আস্তে আস্তে ছোট ছোট ফেয়ার ক্রিয়েট করা, বিভিন্ন এরকম বিজনেস ট্রিপ রেডি করা, কিংবা স্টুডেন্টের সাথে একটু আলোচনা করা, ওয়ার্কশপগুলো রেডি করা? আপনি খুব ভালো একটা টপিক নিয়ে কথা বলতেছেন। যে কর্পোরেটগুলোতে গুড গভর্নেন্স আছে তারা কিন্তু অলরেডি মার্কেটে এই প্রোগ্রামগুলো স্টার্ট করছে। এমপিও প্রোগ্রাম আপনি কথা বলতেছিলেন শুরুতে, এখানে ইন্টার্নশিপ প্রোগ্রাম অনেকগুলো আছে যে কোম্পানিগুলো ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। পাশাপাশি কর্পোরেট থেকে তারা নিজেরা ইউনিভার্সিটিতে কোলাবোরেট করতেছে যাতে স্টুডেন্টরা ওইখান থেকে গ্রুমড হয়ে আসে। তো এই কাজগুলো কিন্তু ভালো কিছু কর্পোরেট করতেছে। হ্যাঁ, আপনার কথা ট্রু যে অ্যাজ এ হোল আমাদের বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে হয়তো সবাই স্টার্ট করে নাই, বাট অলরেডি ইট স্টার্টেড। আমরা এইচআর প্রফেশনালরা কাজ করতেছি। হ্যাঁ, আমরা যেমন দেখি ছোট ছোট মানে বড় বড় কোম্পানিগুলো অনেক আগে থেকেই কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যোগাযোগ করে, তাদেরকে ট্রেনিং এর মধ্যে রাখে, উইকলি ট্রেনিং, মান্থলি যে ট্রেনিংগুলো করতেছে। আমরা দেখি যে নর্থ সাউথে নেসলে একটা বড় কোম্পানি যারা রেগুলার যাচ্ছে, আমরা ইউল্যাবে দেখি, কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখি যে বার্জারের মতো কোম্পানি, বড় বড় যে কোম্পানিগুলো, তারা কিন্তু এখন ইউনিলিভার, তারা কিন্তু এখন যাচ্ছে নিজেরাই নিজেদের উদ্যোগে ফেয়ারগুলো করছে, ওয়ার্কশপগুলো করছে। এটা কি আরো বাড়ানো দরকার বলে আপনি মনে করেন? এটা শুধু কর্পোরেটরা চাইলে বাড়াতে পারবে না। ওকে, এখানে কর্পোরেটের সাথে সাথে আমরা যেমন কর্পোরেট থেকে সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য কর্পোরেটরা অলরেডি কাজ করতেছে, এখান থেকে ইউনিভার্সিটিরও কিছু ইগারনেস থাকতে হবে। ওকে, ইউনিভার্সিটির গভর্নেন্স কতটুকু চাচ্ছে বা কতটুকু ফেসিলিটেট করতেছে কর্পোরেটগুলোকে, এই ফেসিলিটেশন যদি আমরা না পাই কর্পোরেট থেকে, তখন কিন্তু আমরাও খুব একটা মোটিভেটেড হব না যে আমরা কেন এই টাইমটা স্পেন্ড করবো এখানে। তো বাংলাদেশের লোকাল যেই জায়গাটাতে আমরা এখন কাজ করতেছি, এই জায়গাটাতে সবচেয়ে বড় আমরা কেন ফরেন রিক্রুট করতে চাই, আমরা কিন্তু স্টার্টিংয়ে একটা ফ্রেশ ছেলেকে যখন নিচ্ছি তাকে একটা লং টার্ম চিন্তা ভাবনা করে নিচ্ছি, সে হয়তো একটা সময় লিডারশিপ রোলে যাবে ইনিশিয়াল স্টেজ থেকে। বাট এই লিডারশিপ রোলে তাকে নেওয়ার জন্য যে টাইমটা একটা কর্পোরেটকে দিতে হচ্ছে, একটা ফরেন আপনি এখন যে কারেন্ট ওয়ার্ল্ডে যারা ডেভেলপ কান্ট্রিতে আছে, ওই ছেলেগুলা বা ওই ইন্ডিভিজুয়াল ফ্রেশ ক্যান্ডিডেটগুলো কিন্তু অনেক গ্রুম থাকে। গ্রুমটা ইন টার্মস অফ হোয়াট? ইন টার্মস অফ টেকনোলজি, ইন টার্মস অফ রিসার্চ, এখন কারেন্ট ওয়ার্ল্ডে কী চলতেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের যে ইউনিভার্সিটিগুলো, আমি সব ইউনিভার্সিটির কথা বলতেছি না, আমাদের এখনও অনেক ইউনিভার্সিটি আছে যেখানে এখানে ফোকাস করার অনেক জায়গা আছে, যে গ্যাপগুলো আছে এটা মিটিগেট করার মতো অনেক স্কোপ আছে, যেটা আমরা হয়তো একটু সৎ ইচ্ছা থাকলে আমরা এটা স্কোপ কভার করতে পারি। আচ্ছা হাবিব ভাই, আপনি তো এইচআরে আছেন, জি, প্রতিনিয়ত অনেক সিভি পান, সিভিগুলোর আসলে কি অবস্থা? আমরা এই 2025 সালের শুরুতেও সিভি নিয়ে কথা বলতে, কারণ আমরা দেখি যে আমাদের এখানে যারা অতিথি আছেন তারা বেশিরভাগ জনের একটা কমপ্লেন থাকে যে সিভি রাইটিংটা আমাদের এখনও হচ্ছে না। এটার জন্য আসলে কি কি করা উচিত? সিভি নিয়ে কথা বলতে গেলে সিভির তো ইউনিভার্সাল কোনো ফরম্যাট নাই। সিভিটা যদি আমি এভাবে বলি যে আমার অ্যাবসেন্সে সিভিটা হচ্ছে আমাকে রিপ্রেজেন্ট করে। ওকে, এখন অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, ইভেন আমি যে কথা বলতেছিলাম ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া গ্যাপ, আমার একটা ইউনিভার্সিটিতে কিন্তু সিভি রাইটিং আমাকে কখনো শেখায় না, কোর্স থাকে না, কোর্স থাকে না। হ্যাঁ, কিছু ইউনিভার্সিটি করতেছে বা কোনো লেকচারার বা ফ্যাকাল্টি নিজের আগ্রহেই স্টুডেন্টদের বেটারমেন্টের জন্য সে হয়তো এই কাজটা করতেছে, বাট আমি কিন্তু ফিক্সড কোনো কোর্স থাকতেছে না। কোর্স কিংবা ওয়ার্কশপ এগুলো কিন্তু প্রায় থাকতেছে না। আর আপনি যে কোয়েশ্চেন করলেন যে সিভিতে অনেক গ্যাপ থাকে, ফার্স্টে আমাদের অনেক সিনিয়ররা আপনার এই চাকরির বাজার প্রোগ্রামে আসছেন, ওনারা স্পেলিং মিস্টেকের কথা বলতেছেন, এটা অনেক বড় একটা গ্যাপ। স্পেলিং মিস্টেক, যখন একটা এমপ্লয়ার সিভি দেখতেছে স্পেলিং মিস্টেকের কারণে কিন্তু সে শর্ট লিস্টিং ওইখান থেকে বাদ পড়ে যাচ্ছে। কপি সিভি করা, আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে সিভিটা করতেছি আমি অ্যাওয়ার না আমি কি লিখতেছি আমার সিভিতে, কারণ আমি কপি পেস্ট করতেছি আর এটা সাবমিট করতেছি আমি একটা এমপ্লয়ারের কাছে। এমপ্লয়ার যখন পড়তেছে তখন আমার যে স্কিল আছে, আমি যে স্কিলগুলো সিভিতে ইউজ করছি, এখানে যখন কোয়েশ্চেন করা হয় তখন কিন্তু একটা গ্যাপ পাওয়া যায়, তখন কিন্তু আইডেন্টিফাই হয়ে যায় যে সিভিতে এই প্রবলেমগুলো হচ্ছে। আরেকটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা সিভিতে অ্যাচিভমেন্টগুলো ইউজ না করে, অ্যাচিভমেন্টগুলো ফোকাস না করে আমরা সিভিতে আমাদের জব রেসপন্সিবিলিটি কী কী আছে আমরা 5, 6, 7, 8 পেজের সিভি বানায় ফেলি, বাট আমাদের অ্যাচিভমেন্টগুলো আমরা ফোকাস করাইতে পারি না এমপ্লয়ারের কাছে, যে কারণে অনেক সময় সিভি শর্ট লিস্টিং থেকে বাদ হয়ে যায়। এখন এটিএস অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমগুলো ইউজ করা হচ্ছে, এর মাধ্যমে অনেস্টলি স্পিকিং একটা এইচআর প্রফেশনাল বা একটা এইচআর এক্সিকিউটিভ যখন সিভি ইনিশিয়ালি স্ক্রিনিং করে তার কিন্তু 10 to 15 সেকেন্ডের বেশি সময় দিতে পারে না। আচ্ছা, কেন পারে না? কারণ অনেক থাউজেন্ডস অফ সিভি থাকে, কি ওয়ার্ডগুলো ইউজ করলে তখন কিন্তু সিভিটা শর্ট লিস্টিং হয়ে আসে। তো এই কিওয়ার্ডগুলো আমরা মিস করি। কেন মিস করি? কারণ আমরা যখন জব ডেসক্রিপশনটা পড়ে অ্যাপ্লাই করি না, অনেকে আছে আমরা না পড়ে অ্যাপ্লাই করি, এবং একটা সিভি তো কাস্টমাইজ করে দিতে হবে, একই সেম সিভি আমি প্রত্যেকটা জবে ইউজ করতে পারি না।
তো কাস্টমাইজেশনটা বেশি ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু দ্য জব ডেসক্রিপশন। ওকে হাসান ভাই, তাহলে হচ্ছে আমাদের সিভি রেটিং এর ক্ষেত্রে আমাদের জব ডিসক্রিপশন দেখে সিভিগুলোকে প্রত্যেকটা কোম্পানি তাদের এমপ্লয়াররা কি চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আসলে তৈরি করতে হবে। হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে সময় দিয়েছেন, হয়তো পরবর্তীতে আপনার সাথে আবারও দেখা হবে। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ এখন টিভিকে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আমাদেরকে ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে এখন টেলিভিশনের সাথে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।